এই রাত কি অবস্থা? সবই তো কানে আসলো বুঝছিস। প্রতিবার যা ঘটে এবারও তাই হলো। একজন মানুষের পক্ষে কত ধৈর্য ধরা সম্ভব? আমি আর এভাবে পেরে উঠছি না। এটাই তো স্বাভাবিক। তোর খাটাখাটনি করা ফসল যদি আশরাফ নিয়ে যায়, আর আশরাফের একটা মস্ত বড় ভুল, সেটা কি? সে জিএম স্যারের শালক। আচ্ছা বলতো, তুই মুখ বুঝে আর কতদিন সহ্য করবি? তোর জায়গায় আমি হলে এতদিনে কবে একটা সিদ্ধান্ত নিয়ে নিতাম। ভাবছি এবার যদি এমবি স্যারের কানে ব্যাপারটা দেওয়া যায়। নো ওয়ে, তোর কি মাথা খারাপ নাকি? আচ্ছা শোন, জিএম স্যার অনেক পুরান একজন মানুষ আমাদের কোম্পানি, আর এমডি স্যার কখনোই একজন জুনিয়রকে জিএম স্যারের উপর প্রাধান্য দিবে না। আর এটাই কি স্বাভাবিক না? তার মানে তুই বলতে চাচ্ছিস সে ছাড়া আর কোনো বিকল্প নেই? আছে, অবশ্যই আছে। রেজিগনেশন লেটারে সাইন করে বলে দে টাটা গুড বাই। সত্যি বলতে এখনকার দেশের পরিস্থিতি অনুযায়ী নিজের বস যদি নিজে না হতে পারিস, তাহলে কাজ করে কোথাও শান্তি পাবি না। আর এটারও ব্যতিক্রম আছে। আচ্ছা, তো শফিকের কথা মনে আছে? শফিক? ওকে কে বলবে? খুব মনে আছে, কিন্তু ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো ওর সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তুই কি কোনো খোঁজ পেয়েছিস? আর বলিস না, কালকে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে শফিকের প্রোফাইল পেলাম। দেখতে ঠিক আগের মতোই আছে। আর ওই স্কুল জীবনে যা যা বলতো, বাস্তব জীবনে সেটাই করে দেখিয়েছে। বলিস কি, শফিক জীবনে এত এগিয়ে গেল? হুম যদিও ও স্টুডেন্ট লাইফে খুব ভালো ছিল। হুম অবশ্য তুই বিকল্পর কথা বলছিলি না, এই যে দেখ বিকল্প। এবার বাড়ি গেলে ওর সাথে দেখা করতে হবে। এই দেখ, বাড়ির কথা বলতে বলতেই আম্মুর ফোন। ধর। হ্যালো মা। আজকে সকালে তোর বাবা বাজারে মাথা ঘুরে পড়ে গেছিল। ভাগ্যিস পিছন থেকে রতন ধরে ফেলছে, তাহলে যদি মাটিতে পড়ে যেত। মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তুমি একটু ধৈর্য ধরো। বাবা এক্সিডেন্ট করে মাথা ঘুরে আরে পড়ে কি বলিস? হ্যাঁ, আরে দেখছি, তুই চিন্তা করিস না, তুই ওকে ওকে ওকে। এখন তোমার কেমন লাগতেছে? একটু আগেই তো বললাম আমি ঠিক আছি, আমাকে টেনশন করছো। এটা আপনি কেমন কথা বললেন? আমি টেনশন করবো না তো কে টেনশন করবে? এই বাড়িতে আর কে আছে আপনার নিয়ে টেনশন করার? সকালবেলা কি কাণ্ডটাই না ঘটলো। আর একটু হলেই তো মাথা পেটে বিছানায় পড়ে থাকতে। রতর ভাগ্যিস পিছনে ছিল, তোমাকে ধরলো, নইলে তো তুমি হাসপাতালের বেডে থাকতে। আর তুমি বলতেছো আর তোমাকে নিয়ে টেনশন করবো না? এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, টেনশন করবো তারপর, কিন্তু তোমাকে এত করে মানা করলাম যে ছেলেটাকে আসতে মানা করে। আচ্ছা ওতে কি ছুটি দেবে অফিসে? চাইলে অফিস ছুটি দেয়? জানি ছেলে আসলে কিচ্ছু হবে না। আর তাছাড়া তোমার বয়স হয়েছে, এই বয়সে এত জমি জমা, এত খাটোখাটনি, এটা কি তোমার শরীরে মানানে বলো? আপনার যদি আজকে কিছু হয়ে যেত তাহলে কি হইতো? এত জমি জমা সবকিছু বারবতী খাইতো। আচ্ছা, ছেলেটার সাথে এই বিষয়ে তুমি একটু কথা বলতে পারো না? একটু খোলাখুলি ওকে সব বোঝাতে পারো না? তোমার ছেলেকে তো তুমি চেনো, ও এত ভালো ছাত্র, ওর কত বড় স্বপ্ন, ও শহরে যাবে, একটা ভালো চাকরি করবে, অফিসার হবে। আমি বাবা হয়ে ওর স্বপ্নটাকে কিভাবে ভাঙি বলো? আসি লাইসেন্স হয়ে আসছে। হ্যাঁ মা। বাবা, বাবা কি রে বাবা, কেমন আছিস? হ্যাঁ তুমি এখন কেমন বোধ করছো বাবা? আছি বাবা, বেশ ভালো আছি। তোকে দেখে এখন আরো ভালো লাগছে, কিন্তু ডাক্তার বলেছে এই কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, তেমন কিছু না। দেখ না, তোকে কেন আসতে বললাম? সেই জন্য তোর বাবা সে কখন থেকে আমার সাথে রাগারাগি করতেছে, আর এখন সে নিজেই মহা খুশি। আহা তুমি একটু থামবা, ছেলেটা এত দূর থেকে আসলো। যা বাবা একটু ফ্রেশ হয়ে নে, যা। আমি ঠিক আছে বাবা, পরে ফ্রেশ হবো। মা আগে বলো তোমার কি হয়েছে, ডাক্তার কি বললো? সব আলাফল, আমাকে নিয়ে কোনো টেনশন করিস না, তুই ওকে ফ্রেশ হতো, যা যা যা। আচ্ছা রতন, আমার বন্ধু শফিকের সাথে কি দেখা হয়? ওকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। যতদূর শুনলাম ও এখন এগ্রো ফার্মের কাজ শুরু করেছে। কেন দেখা হইব না?
সেদিন তো হাটে দেখা হইলো, আমি ওনার ফার্মের দিকে গেলে আপনার কথা জানাবো না। আচ্ছা ঠিক আছে, জানাই সামনে একটু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তা কি মনে করি, কোনো সমস্যা? সমস্যা তো একটা হয়েছে চেয়ারম্যান সাহেব, তা না হলে কি আর আপনার নিকট আসি? তা সমস্যা কি বাড়াইতেছেন না কমাইতেছেন? জটপট করে হলো কি সমস্যা? আমার একটু ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবো। আপনি তো শুনছেন চেয়ারম্যান সাহেব, আমার ছেলে শামীম বিএ পাস করছে, রেজাল্টও ভালো। এখন এমএ পড়ার জন্য শহরে যেতে চায়। আমি চা পোষা মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? তাই আরে এটা কোনো কথা হইলো? আমি চেয়ারম্যান হয়েছি কোন কামে, যদি গ্রামের একটা ছেলেরে শহরে পড়াইতে না পারি? জি ঠিক কইছেন। সেইটাই তো, নিজে না পড়লো চেয়ারম্যান চাচায় অন্যের পড়া। বাবাজি, আব্বা আমার কিছু কইলেন? কই যাইতেছেন এরকম সাইজা গুজা? আব্বা আপনি বাবা যে আমারই করতেছেন? এখানে তো বাবাজি করার মতো আর কারো দেখতেছি না। এই যে তোমার যে চাচা আছে, হ আব্বা আপনি তো তোমার যে চাচারে বাবাজি কইবেন না, তাহলে বাবাজি মনে আপনি আমারই কইছেন, ঠিক না? তা বাবাজি, আপনার যে হেলালের সাথে আলাপ করতে বলছিলাম, সেটা কি করছিলেন? হ করছি তো আব্বা, হে আলাপটা করার লাগে তো বাজার দিয়েছি। বাবাজি, আপনারে কি আলাপ করতে কইছিলাম সেটা আবার কম দেখি। আর ওই যে আব্বা, ওই যে আবারও ভুলে গেছে। এই হইলো আমার পোলা, আপনার পোলা যাইব শহরে, আমার পোলারে নিয়ে যে আমি কি করি, হ্যাঁ হে যাইব কোথা আমি নিজেও জানি না। তো বাবাজি, বুঝছি আমি আড্ডা মারতে যাইতেছেন বন্ধু বান্ধবের সাথে, নামেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কাজ কামের খোঁজ খবর একটু রাখেন। পোলা আহম্মক হয়, আমার বসে টেনশন। আমি তো সবসময় সতর্ক থাকি, কিন্তু পোলারে নিয়ে কি করি? শুনছেন তো, ওই মফিস চেয়ারম্যানের ভিডিও ফাঁস হয়েছে। চলছি, এখনো দেখি নাই। না দেখাই ভালো, এই দেখা দেখেই তো বিপদে ভালাইছে। সবে মাত্র লিক হইছে, এখনো কিন্তু কেউ দেখে নাই, তাতেই এই অবস্থা। তাহলে কি বুঝলেন? দেয়ালেরও কান আছে, যা করবেন চুপি চুপি, বুঝছেন? যান 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 যান, জলদি যান, খালপাড়ে দলিলটা নিয়ে আসেন। এই ছেলের পড়াশোনা খরচ চালাইতে হবে না। খাল ফরেন মাটির দলিল দেয়া দেমু, আপনার না পূর্ব ফরেন মাটির জমিটা দলিল দিয়া রাখছি। আরে এইটা তো কোন আমলে দিয়ে রাখছেন, এইটার খোঁজ নিয়ে কোনো লাভ আছে? আরো 1 বছর পোলার পড়ালেখার খরচ চালাইতে হইব না? আরে তোফাজ্জল ভাই, কখন আসলেন? স্বামী ভালো রেজাল্ট করছে শুনছি, ভাবি কেমন আছে? আসি ভাবি সাহেব, আল্লাহর রহমতে। তা দাঁড়ায় আছেন কেন? বসেন, চা তো খান নাই, চা খায়া যান। না ভাবি, আজকে আর চা খাবো না, শরীর মন কিছুই ভালো নেই। আসি ভাবি। আচ্ছা, তুমি আমারে কত, তুমি কবে ঠিক হইবা? এই গরিব মানুষ তোফাজ্জল ভাই, হ্যাঁ একটা জমিতে আগেই খাইছো, আরেকটা জমি খাওয়ার মতো করতেছো না? শোনো আলেয়া, কিছু জিনিস দেখবা কিন্তু চোখ বন্ধ করে রাখবা, মনে করবো যে কিছুই হয় নাই। মাইসির দোয়া নেন, বুঝছেন? মাইসির দোয়ারও দরকার আছে। কি শুরু করলে তোমরা? হ্যাঁ, ও একটু শান্তি মতো কথা বলতে পারতেছি না। মা জাননি, আপনার মা আমার বিজনেসে খুব ঝামেলা করতেছে, ওনারে অন্দরমহলে নিয়ে যাও, আর আমারে তুমি তোমার নিজের হাতে ফার্স্ট ক্লাস করে 1 কাপ চা বানায় আইনা খাওয়াও। দেখলি তো বাপের কাণ্ডটা, দেখলি দিন দিন বয়স হইতেছে আর বেপরোয়া হইতেছে। আব্বা, মফিজ চাচাই যে ঘুষ নিতে যাইয়া যে ধরাটা খাইলো, তোমার কি এটা দেখা ডর লাগে না? তা দিলে খুশি হই। আবার দেরি করে ফেললাম। বাবা,
তুমি প্রতিদিনই লেট করো। আজকে কোথায় গেছিলা? আজকে জেলা শিক্ষা অফিস থেকে একজন লোক এসেছিল, তার সাথে কথা বলছি। আচ্ছা, তোকে তো শুকনা লাগছে কেন? না বাবা, তুমি হাত মুখ দাও, চলো খাই। হো, আচ্ছা, তোকে তো আসল কথাই বলি নাই। রতনের কাছ থেকে শুনলাম বাজারে এসে আকবর ভাই মাথা করে পড়ে গিয়েছিল। কি ভয়ঙ্কর অবস্থা। ভাবছি খাওয়া দাওয়া করে গিয়ে দেখে আসি। বড় কি বাবা, আকবর চাচার এই অবস্থা? ওনাকে এখন দেখতেছে কে, চাচি? এখন বা তার ওষুধ ছেলে এসছে, রাহাত, আমার ছাত্র ছিল। সে খবর পেয়েছে, কিন্তু সেইবার কতদিন দেখবে? কি একটা অবস্থা, তাই না? আল্লাহ যে কার কপালে কি লিখে রাখছে বাবা, সেটা আল্লাহই বলতে পারে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তোর মা নেই, আমি তোকে কোলে পেটে করে মানুষ করেছি। তুই এত ভালো স্টুডেন্ট, তুই শহরে গেলি না। মানে কালাম মেম্বারের মেয়ে পজিয়া, সে তো শহরে গিয়ে বিসিএস পরীক্ষা দিয়েছে, আর তুই কিনা এখানে থেকে গেলি আমাকে দেখাশোনা করার জন্য। এটাই, এখন এটা নিয়ে বেশি ভাইবো না। খাও, খাওয়ার পর আবার বের হই। চলো চলো চলো, হাত মুখ দাও। ভাই, কি শুনলাম কালকে নাকি বাজারে মাথা ঘুরে পড়ে গেছেন, এখন কি অবস্থা? হ্যাঁ, তবে গুরুতর কিছু না। তুমি কোথায় শুনলা? আকবর ভাই, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার সব জায়গায় চোখ ফিট করা। আহা, খবরটা তো চাচা জানলে আমি দিছিলাম না, আমি আবার কই দিলাম। হ্যাঁ, তা তো ঠিকই, চেয়ারম্যান গিরি করা চারটিখানি কথা না তো। এ রতন কোথায় গেল? রতন, রতন, জি চাচা। এই তো চা নাস্তা আনতো, এখানে চেয়ারম্যান সাহেব আসছে। আকবর ভাই, আপনি এত ব্যস্ত হন না তো। এবার হাত বাবা দিবে লাইছে কইছে। ও, রাহাত তো একটু বাইরে চলে গেল। ঠিক আছে, ঠিক আছে। এই আকবর ভাই, বিষয়টা নিয়ে কোনো কিছু ভাবছেন, কোনো সিদ্ধান্ত নিছেন? আপনি একলা মানুষ, এত সম্পত্তি, আপনার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারে না। আর আপনার এত সম্পত্তি, কে খাইব? 12 ভূতে খাইব? রাহাত কি একলা সব সামলাইতে পারবো? হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে কুদরত। তবে এই 14 পুরুষের তিলে তিলে গড়ে তোলা সম্পদ কি আর ইচ্ছে করলে বিক্রি করে দেয়া যায়? আর তাছাড়া এত টাকা দিয়ে আমি কি করব? এটা আপনি কি করলেন আকবর ভাই? মানুষ টাকা পায় না, আর আপনি টাকা পায় ভাবতেছেন। চেয়ারম্যান সাহেব তো টাকা মাসাল্লাহ অনেক ভালোবাসে, আমিও আমি ভালোবাসি। বেশি কথা কস। আকবর ভাই, সম্পদ বেচবেন বাজার দরে, সেই টাকা দিয়া সঞ্চয়পত্র কিনবেন, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তোমার কথা তো বুঝলাম, কিন্তু জমির প্রতি তো মায়া আছেই। তাছাড়া যারা আমার বর্গা চাষ করলো, তাদের আমি কি জবাব দিব বলো? আরে আকবর ভাই, এসব চাষা বুষা নিয়ে ভাবতেছেন কিসের জন্য? ওদের এইখানে কাজ নাই, আরেক জায়গায় কাজ পাইবো। আর আমি তো জমি উঠে নিয়ে যাইতেছি না, দরকার হলে আমার কাছে কাজ করব, জমির জায়গায় জমি থাকবো, তাই না? কুদরত, লোকমুখে শুনলাম তোমার নাকি একটা ইট ভাটা দেওয়ার ইচ্ছা আছে, কথা সত্যি নাকি? যেই কাজই করি, জমির জায়গায় তো জমি থাকবো। আমাকে আরেকটু সময় দাও। ছেলেটা আসলো, দেখে ওর সাথে একটু কথা বলি। এই যে ভাইজান বলতে বলতে এই চলে আসছে। সালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাঁধন? ভালো আছি। তোমার আব্বা এইমাত্র তোমার কথাই কইতেছিল। যাক, ভালোই হয়েছে, তুমি যখন আইছো, কাজের কথা আগানো যাইব, তাই না? মায়ের কাছে কিছুটা শুনেছিলাম চাচা। মাশাল্লাহ মাশাল্লাহ, বড় সচেতন ছেলে। তুমি শহরে থাকবা, শিক্ষিত মানুষ, গাঁও গ্রামে কেন বসবা? শোনো বাবা, এই কথাটা তোমার বাজানকে বোঝাও, এত সম্পত্তি দিয়ে তোমরা কি করবা? আরে এই জমি কে সামলাইব? আমি সামলামু, বাজার দরে দাম দিমু। এই কথাটা তোমার বাজানকে বুঝাও। ভালো সময় আসছেন চাচা।
আপনার সামনেই তাহলে আব্বাকে জানাই, আপনারও জানা হলো। সব উপর আল্লাহর ইচ্ছা। তাড়াতাড়ি করে পালাও বাজান, করে পালাও। এই যে কিছুক্ষণ বাইরে ছিলাম বাবা, কেন ছিলাম জানো? অফিসে একটা ইমেল করতে গিয়েছিলাম, রেজিগনেশন দিয়ে দিলাম, আর এর জাতি বলবো না, এবং এখন থেকে আমি গ্রামেই থাকবো। এটা দুটো কারণে থাকবো। এক, আপনজনের কাছে থাকাও হবে, আর দুই, অন্যের চাকর হয়ে চাকরি করার চাইতে নিজের জমি জমা যা আছে তা দেখে সামনে রাখাও ভালো। ভাই, এইটা কি শুনাইলেন? চাষা হইবেন কলুন মনে হইল? না 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 বাজান, এইটা তুমি কি কইলা? কি কইলা এইটা? তুমি হলে শিক্ষিত মানুষ, গ্রামে ক্ষেত খামারি করবা? কৃষি এখন কোনো ছোট কাজ না চাচা। কৃষি, ফলন, খামারের পণ্য সারা পৃথিবীতে এক্সপোর্ট করা যায়। আর তাছাড়া বড় কিছু করতে চাইলে গ্রামে থেকেই সম্ভব। আর আমি এই সিদ্ধান্ত একদিন হুট করে নেইনি, অনেকদিন ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি। আর মোট কথা হচ্ছে, আমি জমি বিক্রি করছি না, আমি এখন থেকে গ্রামেই থাকবো। অনেক বড় সিদ্ধান্ত রে বাবা, তোর কেরিয়ারের কি হবে? মোট কথা হচ্ছে, আমরা আমাদের কোনো জমি এখন বিক্রি করছি না, আমাদের যা আছে তাই দেখাশোনা করবো। দেখ যত চেয়ারম্যান চাচা কিন্তু চিনি ভালোবাসেন, চাচার একটু চিনি বাড়াইয়া দিলেন। যা 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 চিনি নিয়ে। আমার এক মানে ওইদিকে জায়গাগুলা কত। চেয়ারম্যান চাচা, এটা কি হয়ে গেল কোন দিকে? আমার তো সব পরিকল্পনাই শেষ, কখন তাহলে কি হবো? চাষবাস অত সহজ না। আইসি আমার শিক্ষিত চাষা, দেহমে কত জানি কত চাই। ওই যে রতন আইতাছে। চাচা, দাঁড়া আছেন যে, বাড়ি যাবেন না? কি বাড়ি যাম? রাত যেসব কথা কইলো তা শুনে মাথা ঠিক থাকে? কত ইচ্ছা ছিল জমিগুলা কিনুম, আফসোস। আফসোস? আফসোস হইব কেন? এটা তো ভালোই হইল, সবাই মিলে চাষবাস করব, উন্নতি হইব। হ্যাঁ, উন্নতি হইব, কষ্ট উন্নতি হইব। হ্যাঁ, এরকম প্রথম অনেকেই বড় বড় কথা কয়, দেহমে কতদিন গ্রামে টেকে। রতন, তুই তো ঘরের লোক, তুই তো সবই জানোস। তুই আকবর বাড়ি একটু ভালো করে বুঝা না, জমিগুলি যেন আমার কাছে বেছে, অন্তত পূবের জমিগুলি নিয়ে যেন ভাবে। ওই আমার তো কিছু নেই। বাথরুমে চাপ না তো আবার? আরে বাথরুমটা আমারও চাপছে, তোর দোয়া লাগবো? চাচা, চাপ তো বাথরুমের না, মনে আমার চাপ। কি মনে মামা, কিসে মনে মামা? আগের বার যে জুতা জোড়া পাইছিলেন, হেডি কই? ও নাই, ভালো এলো, ছাতা পাইলে একটা। বলবি কিন্তু। আরে তোর কাছে একটু যাচ্ছিলাম। কেমন আছিস? এই তো আছি রে। অনেকদিন পর এলি, পুরো শহরের বাবু হয়ে গেছিস বুঝি? আর শহুরে বাবু, গতকাল তোকে রকমকে দিয়ে পাঠালাম আসার জন্য, আর তোর আজকে সময় হলো? আর দোস্ত বলিস না, ঢাকায় গেছিলাম, সব কাজ একা সামলাতে হয়তো, তাই প্রচন্ড ব্যস্ত থাকে। আপনারে কইছিলাম না, আম নিয়ে ব্যস্ত থাকে। ও হ্যাঁ, শুনলাম তোর আম নাকি এখন বিদেশে রপ্তানি হচ্ছে। হ্যাঁ রে, ঠিকই শুনেছিস, ওইসব নিয়েই তো থাকি। বাহ, শুনে একদম মনটা ভরে গেল রে। মানে তুই আসলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যে গ্রামে থেকেও সফল হওয়া যায়, এরকম একটা সফল জলজান্ত উদাহরণ তুই। আসলে না, এই শহরে গিয়ে চাকরির পিছনে খোঁজা, ছোটাছুটি করা, দৌড়াদৌড়ি, মানে একটা কেমন জানি ইঁদুর বিড়াল লড়াই, মানে এসব না আর ভালো লাগে না। হ্যাঁ, এইসব শুনলেই তো তোর কাছে দৌড়ে যাচ্ছিলাম। এখন তোর কিন্তু আমাকে সাহায্য করতেই হবে। তোর শত ব্যস্ততা থাকুক, আমাকে একটু সাহায্য করবি প্লিজ। আরে ধুর, তোর জন্য কাজের আবার কিসের ব্যস্ততা? তুই যখন ডাকবি আমি তখনই চলে আসবো। আর শোন, শহীদুল স্যার কিন্তু কৃষি অফিসারকে খুব ভালো করে চেনে। তুই দেখা হওয়া মাত্রই বলবি যে তোর সাথে যাতে পরিচয় করায় দেয়, তাহলে কৃষি অফিসারের কাছ থেকে তুই কিন্তু অনেক ইনফরমেশন পাবি, তোর জন্য যেটা অনেক উপকার করবে। বুঝতে পারছিস? থ্যাংক ইউ রে, থাক তাহলে।
আসসালামু আলাইকুম স্যার। বারুস্তা কেমন আছো? কোথেকে আসলাম? এই তো স্যার আছি ভালোই। আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? এই তো ভালো। তোর বাড়িতে তো গিয়েছিলাম, তোমার বাবাকে দেখে আসলাম। তো কেমন আছো তুমি? এই তো স্যার আছি মোটামুটি। স্যার আপনার মেয়ে নাদিয়া না, যদি ভুল না করে থাকি, নাম ঠিক বলেছি না? জি নাদি কেমন আছেন আপনি? লড়াইছি। ওকে তুমি তুমি করে বলো, তোমার থেকে বয়সের চোখ হবে। শোনো, তোমার বাবার দিকে খেয়াল রেখো, বয়স হয়েছে তো। স্যার সেটা তো রাখছি স্যার, এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এইখানে থেকে কিছু একটা করব। স্যার রাহাত ভাই এটা একদম ঠিক একটা সিদ্ধান্ত নিছে। এই গ্রামে থেকে কিছু একটা করলো, নিজের কাজে নিজেই মালিক, মানে একটা শান্তি আছে। হ্যাঁ, রাহাতের সুযোগ আছে, সেই জন্য সুযোগের কাজে লাগিয়েছ। খুবই ভালো উদ্যোগ। স্যার এটা নিয়েই আমার বন্ধু শফিকের সাথে আলাপ করলাম। স্যার আমার প্ল্যান হচ্ছে অ্যাগ্রো নিয়ে কিছু একটা শুরু করার। আর শফিক বলল যে আপনার সাথে নাকি কৃষি অফিসারের খুব ভালো যোগাযোগ আছে, যদি স্যার তার সাথে আমার একটা মিটিং করার ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো। হ্যাঁ, তোমাকে নিয়ে যাব, দরকার হলে আমি নিজে যাব তার কাছে। তুমি শুধু বলো কবে যেতে চাও, দিন তারিখ বলো, আমি ঠিক করে দেবো। ধন্যবাদ স্যার। স্যার আপনার ফোন নাম্বারটা তুমি যদি একটু আপনার নাম্বারটা বলতেন স্যার। এখন এই দেখ তো কি হয়েছে। 2 দিন আগে না ঠিক করে দিলাম। আরে কি হয়েছে কিছুই বুঝতেছি না। সব তো ঠিকই দেখে কিন্তু কোনো করা আসেও না যায়ও না। দাঁড়া দাঁড়া, মেয়ে তোর মোবাইল ঠিক হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। ভুলে লাইট বাটনে টাচ করছিল। ও বাঁচাইলি। আচ্ছা যাই হোক, এই তুই কাল বিকেলে কই গেছিলি রে? গেছিলাম তারপর চাচার বাসায়। শুনিস নাই বাজারে উনি মাথা করে পড়ে গেছিল না? তো আব্বা দেখতে যাবে, আব্বার সাথে আমিও গেছিলাম। আসার সময় রাস্তায় রাত ভাইয়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, রাহাত ভাইয়ের সাথে দেখা? আচ্ছা কি ওনার কি অবস্থা এখন? উনি দেখতে কি আগের মতো সুন্দর আছে নাকি বদলে গেছে? আগের মতোই তো দেখালো। ইস, আপনার খুব ইন্টারেস্ট রাহাত ভাই নিয়ে। আরে এবার বলিস কেন? ইন্টারেস্ট হবে না? ইন্টারেস্ট হওয়াটা কি দোষের নাকি? আর ওনার মতো এত সুন্দর শিক্ষিত স্মার্ট ছেলে গ্রামার করতে আছে? তাই নাকি? তাদের চাচিকে বলা দরকার, তাহলে কুদ্দুর চাচা রাত ভাইয়ের সাথে তার মেয়ের বিয়ে প্রস্তাব নিয়ে যাবে। কি যে কস যাব। কোথায় রাহাত ভাই? ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর আমি কইলাম কোথায় টিএমটি, মানে টাইনাটুনা মেট্রিক পাস। বাবা তুই যে চেয়ারম্যানের মেয়ে, এটা কি কম? এইটাই তো বড় সমস্যা। আমার বাপ যে কেমন এটা তো গ্রামে সবাই জানে। আর আকবর চাচার মতো এত ভালো মানুষ আমার বাপের লোকে কুটবুট দিয়ে গেলাম জীবনেও না। তাই আমাদের গ্রামে অবশ্য এমন একটা পরিবার আছে যেখানে রাহাত ভাইয়ের জন্য যোগ্য মেয়ে আছে। তাই নাকি? জি আমি চিনি। অবশ্যই, সেটা হলো আমাদের নাদিয়া ইঞ্জিনিয়ার। বাবা রে বাবা, নিজের পছন্দের পাত্রকে বান্ধবীর সাথে বিয়ে দিবে। কি ভালো বান্ধবী আমার। দেখ কত স্যাক্রিফাইস করতেছে তোর জন্য, তাই না? এটা মারতেছে। মেম্বার সাহেব সাড়া নেই। তোমরা সবাই আমার লগে আছো, এটাই তো যথেষ্ট। শুনলাম রাহাত ভাই নাকি বাড়িতে আছে, আর নাকি শহরে যাবে না, কৃষি কাজ করবে নাকি? চাকরি ছেড়া দিচ্ছে, বাপের এত সম্পত্তি, এগুলোই দেখাশোনা করবো আর কি। চাকরি না করতো, চাকরি কি হয়েছে? সাদা কিনে দিছে। আরে না, ছাটাই করবো কেন, এমনি এমনি চলে আসছে। অমন শিক্ষিত পোলা শহর থেকে গ্রামে পড়লো এমনি এমনি। মেম্বারশিপ শুনেন, আকবর চাচার এত সয় সম্পত্তি, উঠো মাত্র একটা, এই সয় সম্পত্তি দেখবো কে? চাচা বয়স হয়েছে না। ও বড় মামা কই যাও, একটু চা খেয়ে যাও। মনে হয় একটা চাষের নাম মনে বাবা তার একা। এই যে চলো, এই নাও মামা, একটা বিস্কুট দেই। বনো মামা, আমাদের আকবর চাচার ছেলে রাহাত ভাই
হ্যাঁ তো গ্রামে চলে আসছে, আর ঢাকা যাইব না। এই চাকরি ছাইরা দিয়া এখন গ্রামের সবাই নিয়ে কিছু একটা করব। আপনি তার জন্য দোয়া করেন। আমিও সে ভালো মানুষ, ভালো লোকের ভালো বলা আল্লাহ তারা দেখব। তয় শকুনের চোখ যেন না পড়ে। কোন শকুনের একা কত হইতেছে? না, ওই কুদরত চেয়ারম্যানের আর কি। শুকুল তো দেখলাম বাজারে যেতেছে। এই মানুষটা ক্ষতি তো কম পারে নাই, এখন আবার রাহাতের পিছনে লাগছে। ওই কুদরত চেয়ারম্যান যদি এভাবে বাটপারি কইরা মনোমামার জমিগুলো না নিত, তাহলে কিন্তু মনোমামার আর এই অবস্থা হয় না। হ্যাঁ, ঠিকই বলছেন। জমিটা থাকলে বেসা বউডারে চিকিৎসা করাইতে পারত। কয়টা টাকা ধারের জন্য অত বড় জমি দলিল আটকায় রাখছিল কুদরত চেয়ারম্যান। কত করে হাত পায়ে ধরল, কিছুতেই দিল না। মেম্বার সাহেব, আপনি আর আকবর চাচা মিলে তো কিছু টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু গ্রামের চিকিৎসায় মনোমামার বউটা আর ভালো হইল না। বউটা ঠিকই মারা গেল। এরপর থেকে মনোমামার মাথাটা না পুরো আওলায় গেছে। তয় মনার যে এত সর্বনাশ করলো, এও কিন্তু শান্তিটা নাই। মনা পাগল বইলা বাইসা গেছে। কুদ্দুস চেয়ারম্যান তো থানা পুলিশও করছিল, আমি তো সারে আনছিলাম, কোনো ভয় নাই। বসেন বসেন বসেন। ভালো আছেন সবাই? জি কবির সাহেব, এই যে রাহাতের কথা বলেছিলাম, আর শফিককে তো আপনি চেনেনই। শফিক সাহেবকে চিনবো না? উনি তো ফ্রুট ব্যাগিং আর আম রপ্তানি করে সবাইকে একদম এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্যারের কাছে আপনার কথা এত শুনেছি যে বিশ্বাসই হচ্ছিল না প্রথম প্রথম। কারণ যে সময়ে যুব সমাজ চাকুরির জন্য শহরমুখী, আপনি কিনা এই পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সহজে মানুষকে সাথে নিয়ে কিছু করতে চান, এই জন্য শেখরের কাছে ফিরে এসেছে। সত্যি খুব প্রশংসার। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসলে স্যারের মুখে আপনার প্রশংসা শোনার পর অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন আপনার সাথে দেখা হবে। তাছাড়া শফিকও আপনার কথা বলেছিল। আসলে স্যার আমাকে একটু বেশি পছন্দ করেন, এই জন্য একটু বাড়িয়ে বলেছেন আর কি। আচ্ছা রাহাত, আপনার প্রাথমিক প্ল্যানটা কি, কিছু কি ঠিক করেছেন? হ্যাঁ, শফিকের সাথে এই বিষয়ে কথা বলেছি। আমার প্ল্যান হচ্ছে যে আমি আসলে ধান দিয়ে শুরু করব, যেহেতু আমাদের প্রধান শস্য হচ্ছে ধান, ধান দিয়েই তাই শুরু করার পরিকল্পনা। কিন্তু একটা হতাশাজনক কথা হচ্ছে, আমাদের এলাকায় আসলে যে ধান উৎপাদন হয় বিঘা প্রতি ফলন খুবই কম হয়, যা আসলে খুবই হতাশাজনক। মানে আসলে বলতে চাচ্ছি যে আমাদের যে খরচ হয় সেই পরিমাণ ধান আসলে উৎপাদন হয় না। তাই আমি চাচ্ছি যে সঠিকভাবে যেন ধান উৎপাদন হয় এবং যার ফলে আমার আসলে কম খরচে আমি যেন অধিক ফলন করতে পারি, সেটাই আমার প্রধান ইচ্ছা। চমৎকার, আপনি তো আসল সমস্যায় হাত দিয়েছেন। বাঙালি বলে ভাত বা ধানের প্রতি আমাদের নির্ভরশীলতাটা একটু বেশি। আর তাছাড়া পরিবেশ বিপর্যয় ও অপরিকল্পিত নগরায়নের প্রভাবে একে তো কৃষি জমি কমছে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। হ্যাঁ, তাই স্বল্প জমিতে অধিক উৎপাদন করার কোনো বিকল্প নেই। আর এর জন্য প্রয়োজন আধুনিক কৃষি পদ্ধতি, যার প্রথম ধাপেই রয়েছে কৃষিকাজে সুষম সারের ব্যবহার। কৃষিকাজে সুষম সারের ব্যবহার কোথায় যেন পড়েছিলাম, একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই বলছি, শুনুন। বাংলাদেশে এলাকা ভেদে মাটির বিভিন্ন গুণাগুণ দেখতে পাওয়া যায়। সব মাটির একরকম উর্বরতা থাকে না, আর তাই প্রাথমিক পর্যায়ে মাটি পরীক্ষা করতে হয়। মাটি পরীক্ষা করার পর দেখতে হয় যে ফসল উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার জমিতে কী পরিমাণ প্রয়োগ করতে হবে। আর সারের এই ব্যবহারের উপরে আমাদের ফসলের উৎপাদন নির্ভর করে। আমরা সবাই জানি যে ফসল উৎপাদনের জন্য জমিতে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হয়। আর এই জমির প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে সার ব্যবহার করাই হলো সুষম সার প্রয়োগ। মাটি পরীক্ষা করে সারের সঠিক পরিমাণ জেনে সুষম সার প্রয়োগ করলে একদিকে যেমন খরচ কমে আসে, খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়, মাটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। বাহ, এটা তো খুব সহজ এবং চমৎকার একটা পদ্ধতি। তা তো অবশ্যই, কিন্তু তারপরেও সার সম্পর্কে আমাদের সেই যে প্রাচীন ভুল ধারণা, বেশি সার দিলে বেশি উৎপাদন, সেটা এখনও আমাদের কৃষক ভাইদের মধ্যে চলমান আছে। আমাদের কৃষক ভাইরা সার বলতে শুধু ইউরিয়া সার বোঝে,
কিন্তু ইউএসআর এর পাশাপাশি জমির জন্য গুরুত্বপূর্ণ পটাশ সার সহ অন্যান্য সার প্রয়োগের প্রতি যথাযথ গুরুত্ব দেয় না। যদি কোনো কৃষক ভাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার জমিতে ব্যবহার করে তাহলে কোনো লাভ তো হয়ই না, উল্টো শুধু তার না দেশেরও ক্ষতি হয়। তার তো টাকা গেল বুঝলাম, কিন্তু এতে দেশের ক্ষতি কিভাবে হবে একটু বুঝিয়ে বলেন তো। আসলে আমাদের দেশে কৃষিতে সরকার অনেক ভর্তুকি দেয়। কৃষিতে যে পরিমাণ সারের চাহিদা সে পরিমাণ উৎপাদন হয় না, যে কারণে ওদেরকে সার আমদানি করতে হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়ে থাকে। সরকার সার আমদানি করে ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে, তাহলে আপনি যদি এই সার অপ্রয়োজনে ব্যবহার করেন সেক্ষেত্রে তো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এক প্রকার জলেই গেল। সুতরাং বোঝাই যাচ্ছে যে সঠিক পরিমাণে সার ব্যবহার করলে উৎপাদন খরচ কম হবে, ফলে দেশের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। অনেক ধন্যবাদ ভাই, বিষয়টা আমার কাছে একদম পুরোপুরি ক্লিয়ার। অল্প সময়ে আপনি একদম সবকিছু সঠিকভাবে বুঝিয়ে দিলেন। কৃষিকাজের সঠিক দিক নির্দেশনা দেয়াই তো আমাদের দায়িত্ব। রাত আপনি সময় করে আরেকদিন আমার সাথে আমার অফিসে দেখা করবেন। কৃষিকাজ সম্পর্কিত আরও বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আপনাকে সেদিন বুঝিয়ে পড়ব। আসলে কবিরুল ভাই, আপনি এত কঠিন জিনিসগুলো এত সহজ করে বুঝিয়ে দিলেন আমাদের। তো বাবা সবকিছু বুঝতে পেরেছো? স্যার, আমি আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আসলে আমার অনেক বিষয় একটু কনফিউশন ছিল, স্যার অনেক সহজ করে সব বুঝিয়ে দিলেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আজ তাহলে আসি স্যার। চাচা কি হয়েছে আপনার? মাথায় ব্যান্ডেজ, নতুন মাফলার, কিছুই তো বুঝলাম না। আসার খাইছিলাম। খাইলেন আসার নিচে বইরা, কপালে ব্যান্ডেজ, কিছুই তো বুঝলাম না। না মানে হয়েছে কি, চাচা একেবারে উপটায়া পড়ছে, মানে পয়রে আর ডিগবাজি খাইছে, এই লেগে তো পা উপরে মাথা নিচে। ও আচ্ছা আচ্ছা। তা বাবা সাজু, রাহাত পেলে কৃষিকাজ শুরু করেই দিছে? জি আব্বা, হেরে তো মনে দিছে। আরে মনে হয় মানে কি, একেবারে পুরোপুরি কৃষিকাজ শুরু করছে, কৃষি অফিস পর্যন্ত যাতায়াত শুরু করছে, পুরাই সিরিয়াস। সিরিয়াস তো হইবই, ওকে ফালতু বলা নাকি? 8 বছরের ছেলে। তার উপর আবার শিক্ষিত, আম গমতো না। হ্যাঁ, শিক্ষিত, উচ্চ শিক্ষিত চাষি। আমরা কি কম জানি নাকি? হ্যাঁ, এই তো আমার আব্বাদের একদম আমার মতো কথা বলছে। মাশাল্লাহ মাশাল্লাহ। শোন, রাহাত যেহেতু সিরিয়াস, তাহলে ওদের দেখা দে, জানা দে এই গ্রামে আমরাই সেরা। কিন্তু আব্বা, গ্রামের সবার মুখে মুখে রাহাতের নাম কয় কৃষির মধ্যে সেরা হইব। কইলেই গেল, গ্রামের মানুষকে কিভাবে আট করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা আমার কথা মতো খালি কাজ কর। আব্বা, মনা মামা যে তোমার মাথা পাতাইছে সে ভিডিও একটু আগে ভাইরাল হয়েছে। কি রে তুমি? তুই না করলে ডিগবাজি? অনেক দিক বাজি তুমি সালাম দাদাই দিছে। মনার ইট ওই আগে দেখছে, ও আমার সামনে ছিল। মরা যখন ইট মারছে, ও ফল দিয়ে আমার সামনে থেকে চুরে গেল। আমি ইট চাইছি আমার কপালে বললো। মোনা মামার হাতের টিপ মাশাআল্লাহ খুব সুন্দর, একবারে ওয়াল্লাহ, আব্বা অফিস চাচা আবার এই ভিডিও শেয়ারও দিছে। কত করে কইছিলাম শুধরায় যান না, দিন দিন আরো বেপরে উঠছে। এমন তো হওয়ার কথাই ছিল, তো এর ফলে বুক করব। চল মা, কি এর মধ্যে যে কি করো না? চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমাদের কোন কি করা লাগবো, আমি শাশুড়িনের হাতে থাকব। শোন, কে কখন আবার গোপনে ভিডিও করে সাবধান থাকিস, ঠিক আছে? আর গুজব ছড়ায় আদের সারা গ্রামে। রাহাত শহরে ফেল মেরা গ্রামে আইছে, আর এখন সে জোসে গ্রামে আইসা কৃষির কদাল না যাই না বাপের জমিতে কাজ করা শুরু করছে। এই জাতীয় সে ফেল করব, বাপের মান সম্মান ডুবায়া গুটি সুটি মাইরা শহরে পালায়া যাইব। গুজব এমন ভাবে ছড়াবি যেন রাহাতের জীবন একেবারে তেজপাতা হয়ে যায়। আরেকটা কথা, ওই রাহাতরে গ্রাম থেকে বার করতে পারলেই ওই চৌধুরী বাড়ির সম্পত্তি আমার হইব। আরে রাত, বসো বসো। সবিক, অনেকদিন পরে আসলা। দৌড়ের পর থাকতে হয় তো সময় পায় না। আচ্ছা, আপনি হয়তো শুনেছেন যে এখন থেকে আমাদের যত জমি জেরাত আছে সব আমি দেখাশোনা করব। তাছাড়া আমি
কৃষি অফিসার স্যারের সাথে আলাপ করেছিলাম, তো স্যার বলল যে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করার জন্য। আর এই সার নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি যা পেলাম, পটাশিয়াম সারের গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। আর আপনি তো এই বাজারের সবচেয়ে বড় ডিলার, তা আমাকে এখন সবচেয়ে ভালো পটাশিয়াম সার দেখান। বাজারের 1 নম্বর পটাশ সার কানাডিয়ান পটাশ। হ্যাঁ, আমার আম বাগানের জন্য গাছের বৃদ্ধি, ফুল ও ফলের গুণগত মান বৃদ্ধির জন্য আমার তো পটাশ লাগে, আর আমি কানাডিয়ান পটাশই ব্যবহার করি। দানা বড় আর ঝরঝরে হয়, হাওয়ায় উড়ে যায় না, আর মাটিতে খুব ভালোভাবে মিশে যায় এটা। আর এই পটাশটা দেখো, দানা বড় না হয়, ফসলের ছিটানোর আগে বাতাসে উড়ে চলে যায়। তাই তো দেখছি। তাহলে আমি আমার জমির জন্য কানাডিয়ান পটাশটাই কেনার সিদ্ধান্ত নিলাম। খুব ভালো কথা, তো ভালো কথা। আচ্ছা রাহাত, বাজারে তোমাকে নিয়ে একটু কানাঘুষি শুনতেছিলাম। ও, এই কথা আপনার কানেও গেছে? ইয়ে মানে বাজারে সবাই বলে বেড়াচ্ছে তো, বললে কি চাকরিটা চলে গেছে, তাই তুমি গ্রামে ফিরে আসছো। এইসব কানা ঘুষায় কান দিবেন না। আমি গ্রামে আসাতে কিছু মানুষের লস হয়েছে, আর যাদেরই লস হয়েছে তারাই এইসব কানা ঘুষা রটাচ্ছে। তুই জানি এইসব কাজ কারা করতে পারে সেটা আসলে বুঝাও যায়। কি রে, কি করিস? কিছু না। তোর কি অবস্থা? ফোন ঠিক আছে? কালকে রাত থেকে না, মনটা একদমই ভালো নেই। এই জন্য ভাবলাম যে তোর সাথে একটু আড্ডা দিয়ে আসি। কি হয়েছে? আচ্ছা, চাচা কই? চাচা দেখতেছে না? আপা একটু বাজারে গেছে, তবে আমারও মনটা ভালো নেই। কেন, তোর আবার কি হয়েছে? আর বলিস না, কালকে গেছিলাম বাজারে খাতা কিনতে। জনতা লাইব্রেরির সামনে কুদ্দুস আঙ্কেলের সাথে কিছু লোক কথা বলতেছিল রাত ভাইয়ের ব্যাপারে। ওনাকে নিয়ে যা বলতেছিল আমার একদম ভালো লাগে দিয়েছে না। মানুষ এসব কইতেছে, তার কারণ আছে। গুজব ছড়াইতেছে। মানে কি? কে গুজব ছড়াইতেছে? একটু আন্দাজ করতো কে গুজব ছড়াইতে পারে? আব্বা, ভাইজান, তমিস আর ফজলু, এরা সবাই মিলে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন রাহাত ভাই নিজ থেকে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। কিন্তু এটাতে চাচার কি লাভ? আরে রাহাত ভাইদের সম্পত্তির উপর আমার আব্বার কোন নজর পড়ছে? আব্বা চাই সেই সম্পত্তি কিনা একটা ইট ভাটা করব। আর বলিস না, মা আর আমি মিলা আব্বারে এত বুঝাইতেছি যে এসব খারাপ কাজ বাদ দিতে, আব্বা কোনো কথাই শোনে না। তাহলে তো রাহাত ভাইয়ের তো জানানো দরকার যে এসব বিষয়ে কান্না দিতে। বাবারে বাবা, তা তোর তো ঠেকে লাগছে কেন রাহাত ভাইরে জানানো? তুই রাহাত ভাইয়ের কি হস? না মানে একটা ভালো মানুষ একটা ভালো কাজ করতেছে, তাকে তো মানে। ও আচ্ছা, ওরে আমার উপকারী বান্ধবী রে। তোমার উপকারীটা না আমি ভালো বুঝি। হ্যাঁ, আর বলতে হবে না, উপকার করতে আসছে। রাহাত ভাই, সঠিকভাবে কৃষিকাজ করা কিন্তু এত সহজ না। সঠিক কৃষিকাজের জন্য জানতে হবে কিছু নিয়ম কানুন। কবির ভাই যদি একটু বুঝাই বলতেন। এই যেমন ধরেন, প্রথমে রোগ, পোকা ও দাগমুক্ত পরিপুষ্ট বীজ হাতে নিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত চারা গুণগত মানসম্পন্ন হবে এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। সেচ সুবিধাযুক্ত, প্রচুর আলো বাতাস পায় এমন স্থান নির্ধারণ করতে হবে। শুধু তাই নয়, সময় মতো বীজতলা পরিচর্যা করতে হবে। আগেই তো বলেছিলাম, প্রথমে জমির মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে জানতে হবে জমিতে কোন সার কি পরিমাণ দিতে হবে। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা অনুযায়ী সার দেওয়াকেই সুষম সার বলে। মানুষের যেমন সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্যের প্রয়োজন, তেমনি শস্যেরও যথাযথ বৃদ্ধি ও পর্যাপ্ত ফলনের জন্য প্রয়োজন সুষম সার। মাটি পরীক্ষা করে জমি ও ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার করলে শুধু খরচই কমে না, ফলনও বাড়ে। আচ্ছা স্যার, কোন সার কোন ফসলের জন্য কি কাজে লাগে এটা যদি একটু বুঝায় বলতেন। আচ্ছা, তাহলে শুনুন। বাজারে যেগুলো সার পাওয়া যায় সেগুলোর মধ্যে ইউরিয়া সার থেকে নাইট্রোজেন, টিএসপি সার থেকে ফসফরাস, ডিএপি সার থেকে নাইট্রোজেন ও ফসফরাস, এনওপি সার থেকে পটাশিয়াম। এইসব উপাদানগুলো ফসলের জন্য বিভিন্নভাবে উপকার করে থাকে। যেমন ধরুন নাইট্রোজেন গাছের কাণ্ড, ডালপালা ও পাতার বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া কুশি উৎপাদনে সাহায্য করে এবং পাতা ও ফলের আকার বড় করে। এবার শুনুন ফসফরাসের কাজ।
ফসফরাস গাছকে শক্তি প্রদান করে, রোগবালাই, কীটপতঙ্গ ও ঢলে পড়ার হাত থেকে রক্ষা করে। এরপর শুনুন পটাশিয়ামের উপকারিতা। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। এছাড়াও গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ বৃদ্ধি দুটোই করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অধিকাংশ সময় আমাদের দেশের কৃষক ভাইয়েরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি ব্যবহার করে। এতে করে ফসলে অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়, ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, ফলনও কম হয়। ভাই, জমিতে যে পটাশের অভাব হয়েছে সেটা কিভাবে বুঝবো? এই যে দেখেন, শোনেন তাহলে, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজেই রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়। এছাড়াও গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে। খুব জরুরি বিষয়গুলো জানলাম। ওই সুষম সারের ব্যবহারগুলো যদি একটু বলতেন স্যার। তা তো আমি বলতেই পারি, কিন্তু তার আগে উপসহকারী কৃষি অফিসার মিস্টার সাব্বিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, কারণ উনি আপনাদেরকে মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যাপারে সহযোগিতা করবে। এই তো উনি সাব্বির সাহেব। উনি মাঠ পর্যায়ে খুবই দক্ষ একজন উপসহকারী কৃষি অফিসার, যাকে শুধু কৃষি অফিসেই না, মাঠে চাষাবাদকালে আপনাদের পাশে পাবে। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। সাব্বির সাহেব আপনাদেরকে সুষম সারের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে বুঝিয়ে বলবে। সাব্বির সাহেব, আপনি বলুন। তাহলে এখন আপনাদের সুষম সার ব্যবহারের সুবিধাগুলো বলছি। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে, উর্বরতা বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহার করলে সারের ব্যবহারের অপচয় হয় না, উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহারে যে কোনো ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই পারে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। আজকে মেলা কিছু শিখলাম, মন চাইতেছে এখনই কৃষিকাজে ঝাঁপায়া পড়ি। আপনাদের সফলতাই আমাদের লক্ষ্য। আশা করি এখন থেকে আপনাদের কৃষিকাজ আরো সহজ হবে। কোনো সন্দেহ নাই ভাই, অনেক সময় নিলাম, আজ তাহলে আসে। সাব্বির সাহেব, এই যে সার বিষয়ক লিফলেটগুলো ওনাদেরকে একটু দিয়ে, এগুলো আপনাদের জন্য। এগুলো বললে আশা করি আপনারা সবচেয়ে জানতে পারবেন। ভাইজান, মাটি পরীক্ষার রিপোর্ট তো এসে গেল। কই? বাহ, খুব ভালো। এখন থেকে বোঝা যাবে যে কোন জমিতে কতটুকু সার লাগবে। এতে করে সারের অপচয় হবে না, জমির ক্ষতি হবে না। ঠিক কইছেন ভাইজান। আগে তো এসব না বুঝেই চাষাবাদ করতাম, এই সারও বেশি লাগতো, মাটিরও ক্ষতি হইতো। ওই আপনার উসিলাই কৃষি অফিসারের কাছ থেকে মাটি পরীক্ষা সম্পর্কে যাই না, এখন অনেক উপকার হয়েছে। শোনো, যদি বুঝে শুনে চাষ করা যায়, কৃষিতেও সফলতা সম্ভব। ঠিক আছে, এতে করে সার অপচয় হবে না, মাটিও ভালো থাকবে। জি ভাইজান, এটা একদম ঠিক কথা বলছেন। এটা আমি কি দেখলাম? আইসে পেস লাগাইতে। রাত শিক্ষিত মানুষ হয়ে মাঠে নেমে কাজ করতেছে, এটাও দেখতে না আমার। আর তাই তো, এই চাষবাস হলো আপনার মতো না না আমগো মতো মুখ্য শুকর লোকদের কাজ কারবার, তাই না চাচা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, চাষাবাদে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব কোনো ব্যাপার না, সবাই করতে পারে। কৃষি ছাড়া তো দেশই অচল। দেখেন না কত বড় বড় বিজ্ঞানীরা কৃষি নিয়ে গবেষণা করতেছে। গ্রামের চেয়ারম্যান হিসেবে সব কথাই আমার কানে আসে। মানুষজন তো এমনই নানা কথা কইতেছে, তারপরে যদি তুমি চাষাবাদে ফেল মারো ভাতিজা, মানুষটা আরো কত নানা কথা কইবো, একবার ভাবছো? মানুষের মুখ তো আর বন্ধ করা যাবে না, তবে জেনে বুঝে কাজ করলে কৃষিতেও সফলতা সম্ভব। ইনশাল্লাহ আমিও কৃষিতে সফল হব, আর আমার এই সফলতাই হবে মানুষের কুকথার উচিত জবাব। আর রাহাত ভাইয়ের উসিলায় এই অল্প কয়েকদিনে কৃষি সম্পর্কে নতুন নতুন অনেক কিছু শিখছি। শোন নতুন, এসব শিক্ষা মিক্ষা দিয়ে কাজ হইব না। হাতুড়ে ডাক্তার দিয়ে যেমন ভালো চিকিৎসা হয় না, তেমনি হাতুড়ে কৃষক দিয়া ভালো চাষাবাদ হয় না, বুঝলি? চাচাই কি রাহাত বাইরে হাতুড়ি কৃষক করলেন? রতন, তোর এত কথা বুঝতে তো কোনো কাম নাই। চেয়ারম্যান চাচাই চিন্তা করতে আছে
আমাকে এলাকার গর্ব আকবর চৌধুরীর ছেলে রাহাত ভাই যেন নিজের লগে লগে বাপের সম্মানটাও না খোয়ায়, বুঝছস? তোমার চৌধুরী বাড়ির মান ইজ্জত সব যাইব। মান ইজ্জত হারানোর পর জমি বেচনের থেকে মান ইজ্জত থাকতে জমি বেচলে ভালো হয়। এইসব ভালো কথা তো তোমাকে কানে যাইব না। দোয়া করেন চাচা, কৃষিকাজ প্রথম করলেও মাশাল্লাহ আমার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। ধপায় তো শুরু, অমন শুরুতে আত্মবিশ্বাস থাকতেই পারে, কিছুদিন গেলেই বুঝবা। তখন আবার কেউ নাই কুদরত চাচা তোমারে আগে সাবধান করে নাই। শোনো রাত, গ্রামে থাইকে যাওয়া তোমার একটা ভুল সিদ্ধান্ত। তোমাকে গ্রাম থেকে যাইতেই হবে। সময় যাইব, সম্মান নষ্ট হইব। শহরে ফিরে যাওয়া ছাড়া তো আর তোমার উপায় থাকবো না। আর যদি সফল হয়, সফল হইব। সফল হওয়া কি এতই সোজা? চেয়ারম্যান চাচা যেটা কইছে এইটাই হইব। আর যদি না হয়, চাচাই নিজেই নিজের মাথা মুড়াইয়া আসসালামু আলাইকুম রাহাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার কেমন আছেন? আব্বা ভালো আছে, আর আমারও চলছে মোটামুটি। আপনার শেকড়ে ফেরা প্রজেক্ট শুরু হয়ে গেছে? শিখরে ফেরা, বাহ, আপনি খুব সুন্দর বলেছেন তো। এটা দিয়ে কিন্তু আমার প্রজেক্টের একটা সুন্দর নাম হতে পারে, প্রজেক্ট শেকড়ের টানে। কিন্তু জানেন, আমার এই শেকড়ে ফেরাটা না কিছু দুষ্ট লোক ভালো চোখে দেখছে না। হ্যাঁ, মানে আমি আপনাকে বলবো বলবো করে বলতে পারছিলাম না। আমি রতনকে বলেছিলাম আপনাকে জানানোর জন্য, ওই যে কারা আপনার নামে গুজব ছড়াচ্ছে সেটা। ও হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই গুজবের জবাব আমার কাজের মাধ্যমে দেব। কৃষিতে আমি সফল হবই, আর তারপরে লোকেরা বুঝবে যে কোনটা সত্য। দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। আব্বা আপনাকে নিয়ে অনেক প্রশংসা করে। আর আপনি যে পরিমাণ পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে কাজ করে যাচ্ছেন, কৃষিতে আপনি অবশ্যই সফল হবেন। আর আপনি সফল হলে এই গ্রামের সকল তরুণ সমাজ যারা শিক্ষিত সবাই অনেক অনুপ্রাণিত হবে। ধন্যবাদ। আমি আসলে মাঝে মাঝে অবাক হই যে আপনি শহরের ক্যারিয়ার ছেড়ে এখানে এসে আপনার বাবাকে দেখছেন। আমি আপনার এই কাজের মাধ্যমে খুব অনুপ্রাণিত হই। আপনার এই কাজ আমাকে অনেক উৎসাহ যোগায়। আপনজনকে সবাই আটকে রাখতে পারে না। আপনি শহরের মায়া মোহ ত্যাগ করে গ্রামে এসে পাড়ি জমিয়েছেন পরিবারের জন্যই তো, সবাই তা পারে না। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আশা করি আপনি সামনেও আমাকে এইভাবে উৎসাহ দিয়ে যাবেন এবং অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। ধন্যবাদ রাহাত ভাই, আমি যাই। জি, ভালো থাকবেন। খাওয়া দিছিস কা নাম? আরে স্কলার সাথে আমি খেতে নেমন নাকি? কিসে? তুই কি জমিদার? আহা বাবু, তুই বুঝতেছো না, তুমি চেয়ারম্যান, আমি তোর বল আমারটা পেছিয়ে ইজ্জত আছে না? এই গাদার বাচ্চা, তুই কি রাতের চেয়ে বড় শিক্ষিত? নাম নাম আমি নামও মেখাতে ওই জায়গা দেন, ওই জায়গা বল, ওই জায়গা দেন, কাম করেন। রাত ভাই, আপনি তো আপনার জমির পরীক্ষার রেজাল্ট পেয়ে গেছেন। জি, ওইখানে যতটুকু পরিমাণ জমি অনুপাতে যতটুকু সার দেওয়ার কথা বলা হয়েছে ঠিক ততটুকু দিবেন, বেশি কিন্তু দিবেন না। আসলে অনেকে অনেক বেশি সার ছিটায়, বেশি সার ছিটালে কিন্তু ফলন ভালো হয় না। জমির অনুপাতে সার দিতে হবে। আশা করি আপনি এই ফলো করলে আপনার রেজাল্ট ভালো আসবে। ঠিক আছে? শহর ছেড়ে মাটির টানে নতুন প্রজন্ম কৃষির পানে, শহর ছেড়ে মাটির টানে নতুন প্রজন্ম। কি অবস্থা রাহাত ভাই, কাজ কেমন চলছে? এই তো ভালোই চলতেছে। স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো।
আপনার কাজের প্রতি যে ডেডিকেশন, আশা করি আপনি সফল হন। দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমার কাছে ইনফরমেশন আছে রাহাতে নাকি জমির মাটি পরীক্ষা নিরীক্ষা করে সেই অনুপাতে কি কি সাজায় দিতেছে। কি? হ, জমির মাটি পরীক্ষা করে সার দিতেছে? হ্যাঁ বেটা, মাটি পরীক্ষা করে সার দিলে ভালো ফসল হইব? সারা জীবন আমরা আন্দাজে সার দিয়া ভালো ফসল ফলাইছি। যা বেশি বেশি করে ইউরিয়া সার দে। ঠিক আছে আব্বা, একেবারে গান গানে বস্তা বস্তা করে ইউরিয়া। হ্যাঁ, দে দে। রোকেয়া, তুমি কোনোদিন চিন্তা করেছিলে তোমার এই শিক্ষিত ছেলেটা গ্রামে থেকে যাবে, আমাদের সব জমি সামলাবে? সবই উপর আল্লাহর ইচ্ছা। আমাদের এই দক্ষিণের জমিতে কি পূবের জমির মতো ফলন হইলো? হিসাব কি বলে? হয়েছে মানে এবার তো বানপার ফলন হয়েছে। আমগো জমির পরিমাণ যেখানে কম, সেখানে অন্যের জমির চাইতে আমগো ফসল বেশি হয়েছে। আমগো এবার ফলন দেখে তো মানুষ কইতেছে এটা জমিতে এত ফলন হইলো কেমনে? আব্বাস, চল দেখে আসি। চলেন। আয় মেমা সাহেব, রাহাদের জমির ফলন দেখছেন কত সুন্দর হয়েছে? শিক্ষিত মানুষ তো, জমির ফলন সেই হয়েছে। আর ওদিকে ক্ষুদ্র চেয়ারম্যানের জমি, যেমন কর্ম তেমন ফল। মাটি পরীক্ষায় জানবো এবার, যতটুকু লাগে ততটুকু হিসাব। সবুজ মাঠে তারুণ্যের গান, হবে কিন্তু খারাপ হয় না। ওই যে ওনাও না, ওনা না ফলন কেমন হইলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নতুন প্রজন্ম কৃষির পানে, শহর ছেড়ে মাটির টানে। হায় হায় হায়, এই আমার কপালে ছিল। ঈদ বাটা হাহারে আমার মালিক যে সাম গেছে। এই তুমি আমার মাথাটা মোড়া দে। এনে বিয়ে মরাই দিব নাকি ঘরের ভিতরে? আব্বা, কি শুরু করলো কত? হ্যাঁ, আমরা যা জানি সবই তো করছি। হ্যাঁ, আচ্ছা এখন কেন তুমি হাত পা ধরে কমো এমন করে ফসল আরো বাড়ায় দে? হ্যাঁ, আরে গাধার বাচ্চা, জমির হাত পা ধরলে এইব? রাহাতের পা না না, হাত দাম। ওর কাছ থেকে আধুনিক কিছু শিক্ষা শিখে নেয়, অন্তত আগামী বছর তো ইজ্জতটা বাঁচে। সেটা নালে শিখলাম চাচা, কিন্তু সাজু ভাই যদি গাদার বাচ্চা হয় তাহলে গাদাটাকে এটাও তো ভাবার বিষয়। আব্বা তুমি থামো, ও কিন্তু খারাপ কিছু করে। আল্লাহ, তুমি মনে হয় আমার পাঠাও, ওটা আবার আমার মাথা পাঠাও। রাহাত বাবা যে একদম দেখা দিল, আমিও সেতটা আশা করি নেই। অথচ ক্ষুদ্র চেয়ারম্যান আর তার পোলাপান কত চেষ্টা করলো গুজব ছড়ানো, সব ফেল। সবাই তো এখন রাহাত ভাইয়ের কাছে শিখতেছে। দোকানে গেলে সবাই বলে একবারই রাহাত ভাই কি করে এত ফলন ফলাইলো। আপনারা সবাই আমার ছেলের পাশে থাকবে, আমার ছেলের জন্য দোয়া করবে। আসলে আমি নিজেও কিন্তু এতখানি আশা করিনি। সব আল্লাহর রহমত, শুক্রিয়া। আমার বাকি জীবনে আর কিছু চাওয়ার নাই ভাই। কে বললো আপনার কিছু চাওয়ার নেই? আপনি কি চান না আপনার বাড়িতে একটা ছেলের বউ আসুক? আপনার নাতিপুতির মুখ দেখতে চান না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভাই সাহেব, আপনার কাছে কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমার অনুরোধ, এটা আপনাকে রাখতে হবে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে কিভাবে বিয়ের সম্পর্কে নেওয়া যায় আসে সেটা নিয়ে আলোচনা করি। একদম আমার মনের কথা। আলহামদুলিল্লাহ, কিন্তু ছেলে মেয়ের রাজি কিনা? রাজি কিনা এটা তো আমরা সবাই জানি। বসবো? হ্যাঁ, বসুন। খুব ভালো লাগে যখন গ্রামের মানুষজন আপনার প্রশংসা করে। সবই আসলে আল্লাহর ইচ্ছা, বাবা মার দোয়া, আমার শিক্ষা, পরিশ্রম আর সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। বিশেষ করে আপনার সহযোগিতায় সম্ভব হয়েছে। শুক্রিয়া। তো কৃষক সাহেব, সফল হওয়ার পর অনুভূতি কেমন? শিকড়ের কাছে ফিরে আসার এক অদ্ভুত আনন্দ অনুভূত হচ্ছে। সব পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসা, পৈতৃক সম্পত্তির দায়িত্ব বুঝে নেওয়া এবং সবার অনুমতি গিয়ে সেই জমিতে চাষ করে সফল হওয়া খুব
আনন্দের বিষয়। আমার মনে হয় এটা আমার জীবনে খুব বড় একটা অর্জন এবং বিশাল শিক্ষা হয়ে থাকবে আমার জীবনে। অবশ্যই প্রিয়জনের কাছে থাকতে পারা পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আর প্রিয়জনের কাছে থেকে নিজের কাজ নিজে করে সফল হওয়া, এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। এত পড়ালেখা, শহরে জীবন, শহর থেকে গ্রামে ফিরে আসা, এটাতে কি শিখলাম জানেন? কি শিখলেন? জীবনে আসলে পড়াশোনা করে শহরে চাকরি করাই জীবনের শেষ সফলতা না। গ্রামে ফিরে কৃষিকাজ করেও সফল হওয়া যায়। এখন বুঝলেন আমি কেন গ্রামেই থেকে গেলাম? তা পরিবারের সবাই তো মতামত দিল, কই আপনি তো কিছু জানালেন না। এইভাবে তো মতামত জানতে চাইলে কোনো মতামত পাবেন না কৃষক সাহেব। মতামত জানতে হলে সুন্দর করে সরাসরি জিজ্ঞেস করতে হবে। সারা জীবন কি আমার পাশে এভাবে থাকবে? খুব সুন্দর, এইভাবেই জিজ্ঞেস করতে হয়। খুব সুন্দর। তার মানে মিয়া বিবি রাজি? তাহলে ডাকেন এখন কাজী। ওই যান কাজে রাখতে। ফসল হাসে মাঠের গানে, সুষম সারে শিকড়ের টানে। ফসল হাসে মাঠের গানে, সুষম সারে শিকড়ের টানে। শহর ছেড়ে মাটির